নমস্কার, নারায়ণচন্দ্র বসাক। আমি গতকালকে বলেছিলাম যে ব্যাকরণ নিয়ে আলোচনা করব এবং কারক সম্পর্কে। এবারে ধরুন আপনি ডেমো দিতে হবে, ইন্টারভিউ তো যা হোক আপনাদের যা প্রশ্ন সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। দিয়ে এবার যেতে যেতেই আপনাকে ডেমোটা জন্যই মেন ধরছি আপনাকে। যেমন প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে, আপনি প্রশ্ন যা বললেন উত্তর ঠিকই আছে, বা আসলে আপনাকে তো বলবে না যে কেমন প্রশ্ন উত্তর দিলেন, সে বলবে না, আপনি নিজে বুঝতে পারবেন কেমন উত্তর দিলেন। তারপরে আপনাকে বলবেন যে ঠিক আছে, আপনার আজকে একটা ডেমো দিতে হবে ব্যাকরণের কোন সম্পর্কে। ধরুন আপনি ঠিক করে রেখেছেন যে আমি কারক পড়াবো, তাহলে সময়টা কিন্তু 2-3 মিনিট দেবে আপনাকে। ধরুন এরকমভাবে আপনাকে লিখতেই বললো না, এইভাবে লিখতে বললো না, তবে এরকমভাবে লিখতে হবে, এটা ধরে রাখেন। যদি কারকে লিখতে হয় এরকমভাবে, ব্যাকরণ আজকের পাঠ পুরো কারক এবং অকারক এখানে লিখতে হয়, নিজের নামটা লিখবেন। যেহেতু কারকটা দশম শ্রেণীটা লিখতে হবে 40 মিনিট, আর যে তারিখ সে তারিখ। বিদ্যালয়টা কি লিখবেন? এবার যে বিদ্যালয়টা সেটা তো বিদ্যালয় নয়, ধরে নেন যে একটা বিদ্যালয় যেখানে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ধরে নেন সেই যার যেখানে বাড়ি, যার বর্ধমানে জোনে পরীক্ষা দেবেন, যার বারাসাত জোনে পরীক্ষা দেবেন, যে কেউ মালদা জোনে পরীক্ষা দেবেন, যাই হোক সে জোনের আপনাকে ধরে নিতে হবে যে এটা একটা বিদ্যালয়, বা আপনি যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই বিদ্যালয়ের নামটা আপনি সেখানে লিখে দিলেন। আর যারা ভেতরে বসে আছেন 3-4-5 জন যাই থাক না কেন, 2-3 জন, সেটাকে ধরে নিতে হবে যে তারা ছাত্র, যদিও তারা শিক্ষক। আজকে তারা আপনাদের করবেন, ধরে নিতে হবে যে আমি তাদের ছাত্র, এবার মানে তারা ছাত্র, আমি আজকে শিক্ষক। তাহলে আপনাদের অনুমতি নিয়ে আজকে আমি শিক্ষক, আপনারা ছাত্র, সেইভাবে নিয়ে আমি আজকে ক্লাস করছি। আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। তাহলে ধরুন আপনি পড়াবেন কারক, কি করে আপনি পড়াবেন? সময় তো ধরুন 1 থেকে 1.5 মিনিট আপনাকে দেবে। আপনার দক্ষতাটা দেখবে, আপনার দক্ষতা কীভাবে। তাহলে আপনাকে ধরুন কারক কাকে বলে, দশম শ্রেণীর ছাত্র ছাত্রী যাই আসুন না কেন, তারা তো জানে কারক ব্যাপারটা কি। অনেক বইয়ে দেখা যায় কারকের প্রত্যয় ভুল আছে, অনেকে প্রত্যয় কারক ভুল আছে। যেমন হচ্ছে আমি একটা লিখছি, আপনারা মিলিয়ে লিখতে পারেন, এরকম লেখা থাকে কারক, অনেক বইয়ে আছে এরকম। ধরুন ক্রি ধাতু অক, এটা আমি দেখেছি এইটা। আর আমি যেটা বলতে চাইছি এইটা দেখবেন, ক্রি যোগ নক, এইটা দেখবেন, ক্রি যোগ নক, এইটা দেখবেন, ক্রি যোগ নক। এবার ধরুন কারক শব্দের অর্থ যদি আপনাকে জিজ্ঞাসা করে, তখন আপনি কি বলবেন? আপনাকে বলতে হবে যে করে। অর্থ সঙ্গে সঙ্গে অর্থ কথাটা লিখে দেবেন, যে করে। কি করে? কাজ করে। এখানে কি করে মানে কাজ, কি করে কাজ। খুব দ্রুত আপনাকে চেষ্টা করতে হবে, কি করে কাজ। এবার হচ্ছে আপনার প্রশ্ন, সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে যে কারক কাকে বলে। আপনাকে সঙ্গে সঙ্গে বলতে হবে কারক কাকে বলে। এবার আপনি কি বলবেন? তাহলে আপনাকে একটা মুখস্থ রাখতে হবে, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। সংজ্ঞাটা লিখতে হবে কি, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। যেহেতু আপনার ডেমো ক্লাস, ওটা ছাত্রছাত্রীদের বলতে হবে, যদি আপনি লিখতে পারেন খুবই ভালো। আমি একটু লিখে দেখাচ্ছি, আপনাদের খুশি। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে? কারক বলে। নামপদের সম্পর্কে কারক বলে, এটা লিখে দিলেন। এবার ধরেন যে প্রশ্ন হতে পারে, ছাত্রছাত্রী মানে টিচাররাই প্রশ্ন করছে না, কোনো ক্লাসের মধ্যে কোনো ছাত্র বা ছাত্রী, যদি কোয়েড স্কুল হয় তাই হবে,
তো জিজ্ঞেস করে স্যার নাম পদ কি? নাম পদ হচ্ছে এরকমভাবে লিখবেন, মুখে যদি বলেন সেটাও বলবেন বিশেষ্য সর্বনাম, বিশেষ্য ও সর্বনাম। নিশ্চয় আপনি জানেন বিশেষ্য কাকে বলে। বলে স্যার বিশেষ্য কি বা সর্বনাম কি? সঙ্গে সঙ্গে বলবেন কোনো কিছু নামকে বিশেষ্য বলা হয়, রামশ্যাম যদু মধু বলে রহিম ইত্যাদি। এই যে বলে যে এবার সেটা হচ্ছে নাম, সেটা হচ্ছে বিশেষ্য। আপনি বস্তুর দিকে যাবেন না, আপনি প্রাণীবাচকের মধ্যেই থাকবেন। তাহলে হচ্ছে নাম পদ। নাম পদ হচ্ছে বিশেষ্য পরিবর্তে যা ব্যবহার করা হয়, যে শব্দ ব্যবহার করে সেটা হচ্ছে কি, সেটাকে বলা হয় নাম পদ। যেমন হচ্ছে তাঁর, একই কথা বারে বারে লিখলে পরে শ্রুতিমধুর হয় না। যদি বলা হয় যে রহিম কাল বিদ্যালয়ে যাবে, পরে বাক্য কোনটি তখন লিখবো না রহিম কালকে নতুন পোশাক পরে বিদ্যালয়ে যাবে, এ কথা আমি লিখবো না। তাহলে তখন কি হয়ে যাবে, সে তখন লিখতে হবে সে বিদ্যালয়ে যাবে। তাই সেটা হচ্ছে সর্বনাম। নিশ্চয় ব্যাপারটা বোঝা গেছে। তারপরে বলতে হবে ধরুন কারক হয়ে গেল, এবার হচ্ছে কারক কাকে বলে লিখে দিলাম। তারপরে যেটা হবে যে আমি একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে করব, মুছে নিয়ে করতে হবে, নাহলে তো হচ্ছে না, জায়গাটা তো কম, উপরে তো লিখে ফেলেছি। আর যদি আপনাকে না লিখতে বলে তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে ওইভাবে আপনাকে মনে রাখতে হবে আজকে বিষয় বাংলা ভাষা বা ব্যাকরণ, তারপরে হচ্ছে আজকের পাঠ পুরো কারক অকারক, বিদ্যালয় শিক্ষক শিক্ষিকার নাম, শিক্ষক অথবা শিক্ষিকা দুটোই এখানে হবে, শিক্ষক শিক্ষিকা এটা লিখে রাখবেন। নাম লিখলেন, শ্রেণী হচ্ছে দশম, শ্রেণী বানানটা খেয়াল রাখতে হবে, দীর্ঘইকার না এটা মাথায় রাখতে হবে, দীর্ঘইকার হলেই কিন্তু আপনার ভুল হয়ে যাবে। আপনি বই খুলে, নতুন বই খুলে দেখবেন, পুরনো বই দেখলে হবে না, দশম শ্রেণী আপনার বইয়ে পাঠ্য বই দেখবেন শ্রেণী বানান কি আছে, বা একাদশ দ্বাদশ শ্রেণী বই খুলে দেখতে পাবেন। সময়টা লিখলাম, তারিখটা যে তারিখে, আজকে এই তারিখ বলে এই তারিখটা লিখেছি, ঠিক আছে। এবার হচ্ছে যে কারক। এবার ধরুন প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা বাক্যটা লিখে মুখে বলেছিলাম রহিম কাল বিদ্যালয়ে যাবে, রহিম আগামীকাল, ঠিক আছে, মানে এটা আগামীকাল বিদ্যালয়ে যাবে, বিদ্যালয়ে যাবে, বিদ্যালয়ে যাবে, এই ধরনের এই বাক্যটা লিখলে এবার ছাত্রদের কি করে বোঝাবো? দশম শ্রেণীর ছাত্র, যদিও মনে হয় অষ্টম শ্রেণীতে সে পড়ে এসেছে কারক, কিন্তু সেখানে ভাষা বা ছাত্ররা, সব ছাত্র তো আর ছাত্রছাত্রীতে ভালো হয় না, কমাই আছে, এমন কমা আছে সে আপনার দেখলে অবাক হয়ে যাবেন, এমন কমার ছাত্র আছে। তাহলে সেটা ভাবছিলাম বলবো কি না, এমন কমা আছে আমার জীবনে ঘটেছে, আমি দেখেছি, সে কি কমা আছে বোঝার কোনো উপায় নেই। তাই যা হোক, রহিম কাল বিদ্যালয়ে যাবে, এখানে ক্রিয়াপদটা কি? ক্রিয়াপদটা হচ্ছে এইটা না, এইটা কি? এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে বিশেষ্য, এটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ ছাত্রদের আগেই বলতে হয় যে বিশেষ্য হচ্ছে নাম, বিদ্যালয়ের নাম। তারপরে হচ্ছে যে এইখানে প্রশ্ন করতে হবে, ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে, কারকের বুঝতে গেলে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হয়। তাহলে ক্রিয়াপদকে এরকম হবে, সংক্ষেপে সংক্ষেপে করতে হবে, ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে। এবার আমরা তো জানি যাবে ক্রিয়াপদ, ইংরেজিতে ভার্ব বলা হচ্ছে, রহিম আগামীকাল বিদ্যালয়ে যাবে। এবার প্রশ্ন আসছে কোথায় যাবে, কোথায় যাবে, এই একটা স্থান হয়ে গেল, কোথায় যাবে? বিদ্যালয়ে যাবে। কখন যাবে? আগামীকাল। তাহলে কে যাবে? রহিম যাবে, রহিম যাবে, কে যাবে? রহিম যাবে। তা যাবে, তাহলে কাকে প্রশ্ন করছি? রহিম আগামীকাল বিদ্যালয়ে যাবে। ক্রিয়াপদ, যা ক্রিয়াপদকে প্রশ্ন করা হচ্ছে, তাহলে কে যাবে, প্রশ্নটা আসছে কে যাবে, কে যাবে, এই প্রশ্নটা এসে যাচ্ছে।
কে যাবে, এরকম যদি প্রশ্ন থাকে কে যাবে, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে পরে সেটা হবে কর্তৃকারক। কে যাবে সেটাকে কর্তৃকারক। তাহলে কে বা কারা, এরকম যদি প্রশ্ন হয় কে বা কারা, তখন হবে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কে বা কারা যে কোনো একটা। এরকম যদি এখানে এখানে যদি আরেকটা কথা লিখে দিতাম, রাম ও রহিম আগামীকাল বিদ্যালয় যাবে, তাহলে এখানে কে বা কারা দিয়ে প্রশ্ন আসছে, কে বা কারা দিয়ে প্রশ্ন আসলেই সেটা হবে কর্তৃকারক। এইভাবে আমরা ধরুন এইটুকু ডেমোতেই আপনার শেষ হয়ে যাবে। কিন্তু এবার হচ্ছে যে কোথায় যাবে, কোথায় যাবে বিদ্যালয়ে, কোথায় যখন স্থান হবে, কোথায় যাবে স্থান হবে, সেটা হবে কোথায় অধিকরণ কারক হবে, অধিকরণ কারক হবে। তাহলে আপনার যখন সময়টা এত কম, তখন আমরা কিন্তু যেটা কারোর ক্ষেত্রে যেটা বলতে হবে, সমগ্রটা যদি আপনাকে বলতে হয় তাহলে লিখতে হবে কারক হচ্ছে, কারক কয় প্রকার, 6 প্রকার। এটা প্রশ্নটা এসে যাচ্ছে, এটা লিখতে হবে কারক 6 প্রকার। এটা লিখলেন মানে আপনাকে যেহেতু যত তাড়াতাড়ি পাওয়া যাবে লিখলেন। কত কারকের নাম মুখে যদি না বলে লিখে দেবেন, সংক্ষেপে লিখবেন কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, তারপরে হচ্ছে অধিকরণ। এরকম ভাবে আপনাদের কিন্তু করতে হবে। অধিকরণ এই হচ্ছে আপনাদের কারক। এর তো অনেক ভাগ আছে। এবার জন্য অকারক, এবার আসছে এটা যেহেতু কারক 6 প্রকার আপনি লিখে দিয়েছেন, এবার আসছে অকারক। যদি আপনাকে সময় বেশিক্ষণ দেয় তাহলে আপনি সময় বেশি দিলে পরে ধরে নেন যে আপনার চাকরিটা সুনিশ্চিত। সময়টা যদি আপনাকে 10 মিনিট দেয়, দিতে পারে আপনি এত সুন্দর পড়াচ্ছেন, তার আগে যারা পড়িয়েছেন বা আপনি প্রথমে ঢুকেছেন এমন সুন্দর পড়াচ্ছেন যে তারা মুগ্ধ হয়ে গেছে যে না, একজনকে ভালো শিক্ষক বা শিক্ষিকা আমরা পেতে চলেছি, তাহলে আপনাকে সেইভাবে পড়াতে হবে। অকারক, এখানে যেমন লেখা ছিল যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক, সেখানে কিন্তু ক্রিয়াপদ থাকবে না, সেখানে ক্রিয়া কথা থাকছে না। তাহলে অন্যান্য পদের সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে নাম পদ সেইভাবে সম্পর্ক থাকবে না। তাহলে সেখানে কিন্তু আপনার ক্রিয়া কাজটা করছে না, মানে এটা একটা তফাৎ। সেখানে সংজ্ঞাটা যদি আপনাদের কাছে খুব ভালো না থাকে আমি কিন্তু লিখে দিতে পারি, ধরুন আপনারা একটু অপেক্ষা করুন, যেহেতু এটা ফাইনাল টিচিং তো নয়, যেহেতু আপনাকে প্রস্তুত নিয়ে যেতে হবে। যদি ধরুন আপনি প্রশ্ন পারলেন না, একটা প্রশ্ন পারলেন না, এখানে আমার অভিজ্ঞতায় বলছে প্রশ্ন না পারা যেতেই পারে, তাহলে আপনি কিভাবে সেখানে সেই অবস্থাতে আপনাকে দেখবেন, ওনারা দেখবেন যে কিভাবে আপনি সেই ব্যাপারটা মুভ করছেন। এবার যদি আপনাদের কাছে সেরকম সংজ্ঞা না থাকে আমি লিখে দিচ্ছি, এটাকে লিখে রাখুন, বাক্যের যে পদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাদের অকারক বলে।
একদিন মনে রাখতে হবে এখানে একটা হাইফেন হবে, এই জায়গাটা একটা হাইফেন, আমি তাই এখানে লিখে দিলাম হাইফেনটা হবে। তাহলে এখানে কি বলছে, বাক্যের যে পদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, অর্থাৎ ক্রিয়াপদ সেখানে থাকছে না, তাহলে সেই ধরনের হবে। এবং আমরা এখানে যে তাদের বলা হয়, যে কেন বলা হয়, যে আমরা জানি যে অকারক হচ্ছে কটা, অকারক হচ্ছে দুই প্রকার, এক অকারক দুই প্রকার, একটা এটা জানেন আপনারা সবাই জানেন, অকারক দুই প্রকার, সেটা হচ্ছে একটা হচ্ছে সম্বন্ধপদ, আর একটা হচ্ছে সম্বোধন পদ, সম্বোধন। দেখুন, এবার যখন আপনি বললেন, আপনি যখন ডেমো করছেন আপনাকে বলে দেওয়া হলো, ঠিক আছে, কারকটা করতে করতে ঠিক আছে আপনি যা করছেন ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, মানে ছাত্ররা ওনারা বলছে বুঝতে পেরেছে অকারকটা বোঝান। এবার অকারকের যেটা এটা সব থেকে সহজ উপায় হচ্ছে আগে সম্বোধনটা বললে, সম্বোধনে শূন্য বিভক্তি হবে, এটা মনে রাখতে হবে, সম্বোধনে শূন্য বিভক্তি হবে, যে শূন্য মানে বিভক্তি থাকে না সম্বোধন পদ। আমি দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখানে একটা উদাহরণ দিচ্ছি, মহাশয় কেমন আছেন, মহাশয় কেমন আছেন, জিজ্ঞাসা চিহ্ন দিলাম, মহাশয় পরে এখানে কমা চিহ্ন হবে, এই যে মহাশয় শূন্য বিভক্তি, এরকম ভাবে অজস্র আছে। তাহলে এখানে মহাশয় কেমন আছেন, এখানে ক্রিয়াপদ নেই, মহাশয় কেমন আছেন, এখানে আছেন বলে ক্রিয়াপদ, কিন্তু আপনার এইখানে এখানে থামতে হচ্ছে, আছেন তো ঠিক আছে, কিন্তু এইভাবে সম্পর্ক আসে, যে প্রত্যক্ষ মানে কেমন আছেন এইভাবে, কেমন দিয়ে প্রশ্ন ওইভাবে আসছে, কিন্তু এইটাকে মনে রাখতে হবে, চিহ্নটা থাকবে। আপনার এখানে বইগুলোতে দেখবেন যে জিপ কালিতে লেখা আছে, মানে গাঢ় কালিতে লেখা আছে, আর যদি গাঢ় কোনো বইয়ে দেখা যাবে যে আপনার সরকারি যে বইগুলো দেয় সেখানে আবার অনেক সময় ওখানে লেখা থাকে, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে নেই, চিহ্নিত অংশগুলি সেখানে করুন, কিন্তু চিহ্নই নেই, তাহলে সেইভাবে বুঝতে হয়। এখানে কমা চিহ্নটা ধরে নেন যে আছে। মহাশয়ের বাড়ি কোথায়, তারপর বলা হলো যে আপনি এখানে আসুন, এবার কাকে বলছে, আপনাকে সম্বোধন করছি। তারপরে বলা হলো যে ওই ওগো সখী সখে ভগবতী ভগবত যাই করে না কেন, আপনার জন্য অভিষেক কবিতাতে দেখা যাচ্ছে যে কবিতা যে শুরু হচ্ছে সেখানে দেখুন বানানে কিন্তু ঠিক নেই, যেহেতু আপনার সম্বোধন পদ কারোর ক্ষেত্রে সেইখানে দেখা যাবে যে সেখানে বানানের যেটা সম্বোধনের কথা হওয়ার কথা ছিল সেখানে কিন্তু নেই। আমি মনে হয় একদিন অভিষেক পড়িয়েছিলাম, প্রথম দিকে পড়িয়েছিলাম, সেখানে কিন্তু আমি উল্লেখ করেছিলাম, যারা প্রথম থেকে আমার দেখেছেন তখন লাইভ ভিডিও করিনি, আমি ভিডিও করেছিলাম, যদি আমি দেখবেন যে সেখানে আমি বলে দিয়েছিলাম। সেটা হচ্ছে যে এরকম, যে কোথায় হলো, যেখানে দেখা যাচ্ছে যে প্রথমে কি হচ্ছে, প্রথমে যে শুরুটা সেখানে আমাদের দক্ষণে, সেখানে হচ্ছে যে প্রণমিয়া ধাত্রী চরণে। এবার এই যে প্রণমিয়া ধাত্রী চরণে সেখানে কি আসলেন, সেখানে হচ্ছে অভিষেক কবিতার যে প্রথমে যেটা হচ্ছে, যে যখনই আপনার প্রবেশ করছে সেইখানে কে দিল, প্রভাষা মাতা যে বলা হয়, ধাত্রী মাতা, তিনি তাকে পালন করেছে অভিষেক। তখন যে কনক আসন ত্যাজি, এরকম লেখা ছিল, কনক আসন ত্যাজি, মানে কনক মানে সোনার সিংহাসন ত্যাগ করে ইন্দ্রজিৎ যে নাম লাগলেন প্রণমিয়া ধাত্রী চরণে। এখানে দুই একটা শব্দ ভুল যেতে পারে, সেই অর্থে যেহেতু মায়ের না দেখে বলছি, বলে কি হেতু মাতো গতিতব্য আজি এই ভবনে, কি হেতু মাতো, তাহলে লেখা ছিল কি
কি হেতু মাতো, কি হেতু বিসর্গের সম্ভবত ছিল, কি হেতু না, কি হেতু মাতো এর সম্ভবত এরকম ছিল, কি হেতু মাতো। তাহলে এইটাই হচ্ছে সম্বোধন পদ, এটাই হচ্ছে সম্বোধন। তাহলে সেই কি কারণে মাতোকেই সম্বোধন করা হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের সম্বোধন পদ। এটাই সম্বোধন পদ। যখন প্রমীলা চলে যাচ্ছে, মানে যখন মেঘনা যুদ্ধ করার জন্য প্রস্তুত নিচ্ছেন ভাইয়ের বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যে, সেখানে প্রমীলা যখন তার মেঘনাদের বা ইন্দ্রজিতের পা জড়িয়ে ধরেছেন, সেখানে কিন্তু কল্যাণী বলে একটা শব্দ ছিল, মানে প্রমীলাকে কল্যাণী বলেছে, সুন্দরী কল্যাণী, তারপরে এক বলছে সুন্দরী, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে বানানগুলো কিন্তু দীর্ঘইকার ছিল, হস্রইকার ছিল না। অতএব সেটাও একটা ব্যাকরণগত ভুল। যাই হোক, আপনারা সেখানে বই খুলে দেখবেন, তাহলেই হবে। তাহলে ক্রিয়াপদে এবার হচ্ছে যে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদের আমাদের জানি যে সম্বন্ধ পদের দুটো বিভক্তি হবেই। সম্বন্ধ পদের বিভক্তি আমি এটা মুছে দিয়ে করছি, এটা মুছে দিয়ে করছি। দুটো বিভক্তি, একটা হচ্ছে র বিভক্তি, আর একটা হচ্ছে এর বিভক্তি, এর বিভক্তি। আপনাদের একটা কথা বলি, কোনো বইয়ে, পুরনো বইয়ে যেগুলো লেখা ছিল সেটা আমি উল্লেখ করছি। কোন বইয়ে সেটা আমার এই মুহূর্তে মনে নেই, তবে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখবেন যে শূন্য বিভক্তি হচ্ছে তখন কি ছিল, এরকম ভাবে শূন্য দিয়েছে, শূন্য এরকম ভাবে লিখে দেখানো হচ্ছে শূন্য বিভক্তি, এইভাবে উত্তর করা আছে শূন্য বিভক্তি। এবার শূন্য বিভক্তি এইভাবে উত্তর করা আছে, আপনি যদি এইটাকে পড়ে থাকেন তাহলে কিন্তু বিপদ, এইভাবে আপনি পড়বেন না, এই শূন্য এইভাবে লিখলে হবে না। আর একটা কথা হচ্ছে যে আপনাকে কিন্তু এইটা করতে হবে, কারক লিখলে পরে তার একটা বিভক্তি চিহ্ন দিতে হয়, পরীক্ষায় মাধ্যমিকে যেমন দিতে হয়, তা আমি বহুবার খাতা থেকে বলছি, সে বিভক্তি যদি নাও দেয় আপনাকে দিতে হবে। বলে কারক নির্ণয় করো, কারক বিভক্তি নির্ণয় করো, তখন কিন্তু আপনাকে ওটা বিভক্তিটা দিতে হবে। কারণ হচ্ছে অনেক, যদিও না দিলে কোনো ক্ষতি নেই, ধরুন কোনো কিছু চাইলেও একটা সাল, যেমনি সাহিত্য ইতিহাসের জন্য আপনি সাল লিখছেন সেভাবে লিখতে হয়। তাহলে বিভক্তিটা শূন্যভাবে না লিখে আপনাকে শূন্য বানানটা লিখবেন, শূন্য এই যে বিভক্তি, এটা করবেন, এইভাবে করে দেবেন। আর র এর তো বিভক্তি থাকে, এছাড়া কিন্তু আপনার সম্বন্ধ পদে আরো বিভক্তি আছে, আমি সেটা লিখছি। আমি বলছি, উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। র এর কের কার, আপনারা এই দুটো বিভক্তি দেখেছেন কিনা দেখেনি জানি না। র এর কের কার, এই বিভক্তিটা সম্বন্ধ পদে আছে। আমি যদি উদাহরণ দিই নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাবে। সেটা হচ্ছে র এর কের কার। আপনি জানেন যে মাটির তৈরি, র আছে, মায়ের দেওয়া মোটা কাপড়, মায়ের, তখন এর হচ্ছে, এটা তো খুব সহজ, মাটির তৈরি, তাহলে এইটা মাটি, এখানে র আছে। আর এর যদি থাকে মায়ের সন্তান, যদি এটাই থাকে মায়ের সন্তান, তাহলে মায়ের এর, তাহলে এখানে এর বিভক্তি হচ্ছে এই যে এটাতে হচ্ছে র বিভক্তি, নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে এর বিভক্তি, মা যুক্ত এর বিভক্তি, এই যে ব্যাপারটা। কিন্তু এই দুটো উদাহরণ ধরুন সবাই যতজনা ক্লাস করছে এবং করছে অন্তত 3 থেকে 4 জন তাহলে কারক করছে, আমরা ভাগে পড়ে যেতে পারে। সবাই তো এই দুটো দেয়, এবার আপনি কি করবেন?
আপনি তাহলে লিখতে হবে যে চুল তার কবেকার বিদিশার নেশা। দেখেছেন নিশ্চয় যে চুল তার কবেকার বিদিশার নেশা। তাহলে সেখানে বাক্যটা লিখলি পরে হয়ে যায় চুল তার কবেকার বিদিশার নেশা। বিদিশার নেশা যদি এটা থাকে, এই বাক্যটা ধরুন আছে চুল তার কবেকার, এই যে কার আছে আপনার, এই যে কার, দেখুন এই যে কার, চুল তার কবেকার, এটা তো সম্বন্ধ পদ হবে, কবেকার, এই যে মিলে যাচ্ছে। আজ, এই যে আজকের, ঠিক আছে, তো আজকের দিয়ে বাক্য করে দিচ্ছি। আজকের কের, আজকের মানে কের ব্যবহার করছি। আজকের মতন ছুটি, আজকের মতো, আজকের মতো আজকের মতো ছুটি, এই কথাটা লিখি আমি, আজকের মতো ছুটি। তাহলে আজকের এই যে কের, আজকের, তাহলে এই দুটো বিভক্তি আমি পেয়ে যাচ্ছি। তাহলে আপনি যদি অতিরিক্ত এটা দিতে পারেন, র এর ছাড়াও দিতে পারেন, তাহলে সেটা হয়ে গেল। বোঝা গেছে? এবার হচ্ছে যে এটা গেল কারকের ক্ষেত্রে ডেমো। আর 6টা কারকেই যদি এবার বলেন যে আমি কর্তৃকারক তো করেছেন, এবার কর্মকারক কি করে বোঝা যাবে? সংক্ষেপ হচ্ছে যে কর্মকারক, কর্তৃকারকের জন্য এরকম ভাবে আমি তাহলে একটা ছক করে লিখে দিচ্ছি। যেহেতু এটা ডেমোর সঙ্গে সঙ্গে দুটো কারক, দুটো কর্তৃ আমি সব করে লিখে দিচ্ছি। কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ, অধিকরণ, এই 6টা লিখলাম। আর ওইটা তো লিখেছি সম্বন্ধ পদ, ওটা লিখে দিচ্ছি এখানটায়। সম্বন্ধ পদ, সম্বোধন, সম্বোধ আর সম্বোধন দুটোই আমি লিখে দিলাম। সম্বোধন। তাহলে কর্তৃকারকের ক্রিয়াপদকে কিভাবে প্রশ্ন করতে হবে? এবার কি দিয়ে প্রশ্ন, কি দিয়ে প্রশ্ন, এরকম ভাবে মনে রাখেন, কি দিয়ে প্রশ্ন কাকে করতে হবে তাহলে নিশ্চয় বুঝতে পারবেন। কি দিয়ে প্রশ্ন, কি হচ্ছে কর্তৃকারক, কে কারা, প্রশ্ন। কর্মকারকে কি, কাকে, কাদের, কি কাকে কাদের। তারপরে করণ, দ্বারা, এই ভাবটা এরকম হবে, দ্বারা, দিয়ে, কর্তৃক, এই এরকম ভাব থাকবে, এরকম ভাবটা থাকবে। নিমিত্ত, জন্য, উদ্দেশ্যে বা উদ্দেশ্য, এরকম ভাব থাকবে। আর অপাদান যদি বলে যে হইতে, সাধু ভাষায় মানে অনুসর্গ লিখছে হইতে, থেকে, এরকম হবে, হইতে থেকে। অধিকরণ, এরকম ভাবটা থাকবে। স্থান, কাল, বিষয়, এগুলো থাকবে। সম্বন্ধ পদের আপনি জানেন তো, এরকম ভাবে বিভক্তিরা লিখবেন। র এর কে, কের কার, র এর কের কার। সম্বোধনে হচ্ছে হে, ও হে, ওগো, মহাশয়, এই যে ব্যাপার, এই টাইপের হবে, এই টাইপের হবে। কালিটা মনে হচ্ছে হালকা হয়ে গিয়েছে,
যাই হোক, বেশি সময় নষ্ট করব না। আপনাকে মনে রাখতে হবে যে এইটাই যদি আপনাকে আপনি বেশি কিছু করলেন না, সঙ্গে সঙ্গে এই বিভক্তিগুলা মানে কীভাবে প্রশ্ন, কে বা কারা প্রশ্ন করলেন, কি এবং কাকে প্রশ্ন করলেন, মা শিশুকে চাঁদ দেখায়, কি দেখায়, এরকম যদি করতে পারেন। কলম দানা দিয়ে ছুরি দিয়ে কলম দিয়ে লিখছি, এটা যদি বলেন দিয়ে দিয়ে হয়ে যাবে। নিমিত্ত জন্য উদ্দেশ্যে, নিমিত্ত জন্য, এটা ছিল আগে সম্প্রদান কারক। সম্প্রদান কারক একটা সময় ছিল, আমিও পড়েছি সম্প্রদান কারক। তখন সেই সময়তে মানে কারকে তখন প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি মানে এইভাবে করতে হতো। কর্তৃকারক প্রথমা, কর্মকারক দ্বিতীয়া, করণকারক তৃতীয়া, তারপরে তখন এইভাবে নিমিত্ত কারক ছিল না, সম্প্রদান কারক চতুর্থ বিভক্তি, অবদান কারক পঞ্চম বিভক্তি, সম্বন্ধ পদ ষষ্ঠী বিভক্তি, সপ্তমী হচ্ছে অধিক কারক সম্বন্ধ সপ্তমী বিভক্তি, এইভাবে লেখা হতো। তারপরে এটাই আমার ছাত্র জীবনে আবার দেখেছি, ওইটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে, যেহেতু ওগুলো সংস্কৃত শব্দ ব্যবহার করা হয়, তখন সেটা পরিবর্তন হয়ে গেল। আর তারপরে আস্তে আস্তে সেটা নিমিত্ত হলো। নিমিত্ত যুক্তি অনেকেই লিখেছেন, দেখলাম আমি, যুক্তি একদম ঠিক আছে। আমার সংক্ষেপে কথা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বক্তব্য আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়েরও আছে, বামন্দ চক্রবর্তী বইয়ে না কোন বইয়ের জন্য এটা দেওয়া আছে সুন্দর করে। যাই হোক, যে নিঃশর্তভাবে দান, যেটা সম্বোধন যেটা না নিমিত্ত কারক যেটা আছে নিঃশর্তভাবে কাকর দান, যেমন হচ্ছে ভিখারিকে ভিক্ষা দেয়া, নিঃশর্তভাবে দান, যা ফিরিয়ে নেওয়া যাবে না। দেবতার উদ্দেশ্যে যদি অর্ঘ্য দেন, পুষ্পাঞ্জলি, সেখানে আর ফিরিয়ে নেওয়া যাবে না। কন্যাকে আপনি বিবাহ দিলেন, যখন সেখানে আর ফিরিয়ে নেওয়া যাবে না, নিঃশর্তভাবে দান। এরকমভাবে এগুলো ঠিকই আছে। আবার যেমন হচ্ছে অন্যজনের দেহ হলো মৃতজনের প্রাণ, অন্যজনের দেহ আলো, অর্থাৎ অন্যজন তার চক্ষু দান যদি কেউ করেন, তাহলে তাকে আলো দান করা হলো। দেহজনের প্রাণ, যার প্রাণ চলে যাচ্ছে। আমাদের দেহের অনেক অংশ এখন বিজ্ঞানীদের অনেক কল্যাণে অনেকে কিছু হচ্ছে, দেখা যাচ্ছে যে পরিবর্তন করে দিলে হয়ে যাচ্ছে, কারো কিডনি খারাপ হয়ে গেছে ইত্যাদি, হার্টে পেসমেকার বসিয়ে দিচ্ছে, তাহলে সেখানে ডাক্তারবাবুরা তাকে বাঁচিয়ে তুলছেন, সেটা হয়ে গেল। তাহলে অবদান হচ্ছে স্থান হইতে থেকে, মানে হইতে থেকে থাকলে তো হবে না, স্থানচ্যুত হতে হবে। স্থানচ্যুত, ধরুন একটা গাছে একটা ফল, আপেল আছে, একটা আমড়া আছে, একটা পেঁপে আছে ইত্যাদি, আম আছে, সেটা যেই পড়ে গেল মানে স্থানচ্যুত হলো, তো সেটা অবদান করা হবে, স্থানচ্যুতি হতে হবে। ধরুন আরও আছে, সেটা হচ্ছে স্থান, আবার এক স্থানে থেকে যখন ক্রিয়া সম্বোধন করি, সেটা আবার অবস্থানবাচক এটা হবে। যেমন হচ্ছে যে তিলে তেল হয়, শস্য থেকে তেল হয়, এই যে তেল হয়, দুধ থেকে ছানা হয় ইত্যাদি, তাহলে সেইগুলো হচ্ছে যে একটা থেকে আর জিনিস পরিবর্তন হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অবদান। তারপরে ধরুন হচ্ছে যে এবার আসছি আপনার কি অধিকরণ কারক। অধিকরণ কারকে কি হবে? অধিকরণ কারক একটা জায়গায় স্থির থাকবে, সেখানে স্থানচ্যুত হবে না। স্থান, কাল, সময়, বিষয়, সম্ভবত আমাদের পরীক্ষায় একটা এসেছিল স্থান, কাল, সে তো অন্নদামঙ্গলে আছে, আপনাদের মধ্যে অনেকেই বিতর্ক করেছেন, আমি দেখেছি, তার উত্তর আমি দিইনি, সেটা আমি জানি কি উত্তর হবে। তা ছাত্রদের যেটা বলেছেন, সে তো অন্নদামঙ্গলে আছে, এক সময় মনে হচ্ছে অন্নদামঙ্গল তো ভারতচন্দ্র রায়ের লেখা, সেটা তো আপনার একটা বিষয়, সেটা অনেকে বিষয়াধীনকরণ ভাবছেন, অনেকে ভবাধিকরণ ভাবছেন, অনেকে আবার স্থানবাচক মানে স্থান, যেহেতু ওটা স্থানে আছে এরকম ভাবছেন। আমি সে উত্তরটা দেব না। আপনারা যা হোক সরকারকেই বলেছেন বা কমিশনকে চ্যালেঞ্জ করেছেন, দেখি তারা কি উত্তর দেয়। এই যে ব্যাপারটা। আর একটা হচ্ছে যে এটা অধিকরণ কারক হয়ে গেল। স্থানচ্যুত যদি এক জায়গায় স্থির থাকে অধিকরণ হবে, অধিকরণ এক জায়গায় স্থির থাকতে হবে। যে ক্লাসে যে আমরা ঘরের মধ্যে যে ডেমো ক্লাস হচ্ছে, সে ডেমো ক্লাসে আপনি আছেন, শিক্ষকরাও আছেন, শিক্ষিকারা আছেন,
স্যাররা আছেন, সেখানে বলছে যে ঘরের মধ্যে যে ক্লাসটা করা আছে সেটা হচ্ছে অধিকরণ। আপনি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, স্থানচ্যুত হয়ে গেল, সেটা হচ্ছে অবদান করো। এইটা আজকে আপনি কেউ বাংলার, যেহেতু বাংলা ডেমো দিচ্ছেন, তাহলে আজকের বিষয় হচ্ছে বাংলা, তাহলে আপনার বিষয় কি? তাহলে সে ব্যাকরণে পণ্ডিত, তাহলে সে বিষয়াধিকরণ পণ্ডিত ইত্যাদি। যাই হোক, এবার সম্বন্ধ পদের আগেই বলেছি র, এর, কের, কার, এইভাবে বুঝতে হবে। আর সম্বোধন পদে হচ্ছে হে, ও হে, ও গো, মহাশয়, ওই, অনেক রকম আছে, অনেক রকমের আছে। এবার একটা কথা বলি, সম্বোধন পদের কমা চিহ্ন হয়, আবার দেখা যাচ্ছে কমা চিহ্ন হয়ও না। বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে থাকে, কিন্তু দেখা যাচ্ছে কবিতার ক্ষেত্রে, কবিতার মার্ক আছে প্রথমে নেই, শেষেও আছে। আমরা যদি দেখেন মধুসূদনের কবিতায় সেখানে দেখবেন যে সেখানে নেই, স্থান মাঝেও হয়ে গেছে বা শেষেও হয়ে গেছে, সেখানে কিন্তু খেয়াল রাখতে হবে সম্বোধনটা কীভাবে করছে। তাহলে প্রথমে হয়তো ঠিকই আছে। তাহলে আজকে আর সময় বাড়াবো না, আপনাদের সময় নষ্ট করবো না। আপনারা যারা দেখলেন বন্ধুদের শেয়ার করবেন, কমেন্ট করতে পারেন, লাইক করবেন, যদি পছন্দ হয় তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ধন্যবাদ। আগামীকাল আবার 7:30 আসবো।